সংসদ হিসেবে করার জন্য কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সেই জায়গায় আমাদের করণীয় বিষয় দিক নির্দেশনা দিবেন। সুতরাং হই হুল্লা চিল্লাচিল্লি না করে আমরা সবাই শান্ত থাকবো, স্বাভাবিক প্রক্রিয়া বসবো, ঠেলাঠেলি করবো না, গায়ে চেপে বসবো না। গরমে যেন কেউ অতিষ্ঠ না হয়ে অসুস্থ হয়ে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ঐতিহাসিক সরহদি উদ্যানের আজকের মহাসমাবেশের আনুষ্ঠানিক দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ এই 28 তারিখের মহাসমাবেশের জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল। বাংলাদেশের সংঘাতময় জিজ্ঞাসার এই রাজনৈতিক অবস্থায় বাংলাদেশের 78 কোটি মানুষের করণীয় কি? আগামী দিনে নির্বাচন কিভাবে হবে? রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া কোন পদ্ধতিতে হবে? বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য কারা মুখ্য ভূমিকা পালন করবেন? রাষ্ট্রের অভিভাবক হিসেবে কারা নেতৃত্বের আসনে সমাসীন হবেন? মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে আজকের এই মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের জাতীয় মহাসমাবেশ পবিত্র কোরআন হাকিমের তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের এই জাতীয় মহাসমাবেশের
আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণপ্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপসীন সংগ্রামী জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আজকের এই জাতীয় মহাসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মহাসমাবেশের দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছি। এখন আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদের পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের মহাসমাবেশের দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الله يصطفي من الملائكة رسلا ومن
আমি না ভাই ভাই সমস্যা কি সকাল থেকে কি সমস্যা ভাই ওইখানে গেলে কি সমস্যা হবে সকাল থেকে আপনি হাত ধরে আয়োজনটা আপনার ভাই আমরা তো সকালবেলা বললে সবাই এখন এই জিনিসটা আগে থেকে আপনাদের ডিসাইড করা কতক্ষণ দাঁড়াইছেন সকাল থেকে এখানে কি বল النصير
অনেক বেশি নাকি আমাদের কষ্ট হওয়ার কথা না। যারা ছাতা মেলে বসে আছে যারা ছাতা মেলে আছে নিশ্চয়ই উভয়ের মধ্যে পার্থক্য আছে ঠিক কিনা? আমাদের সবাই হওয়া উচিত। ছাতাগুলো বন্ধ হলে বলে ভালো হয়। আশা করি মুহূর্তের মধ্যে সবাই ছাতাগুলো বন্ধ করে দেবে। অডিয়েন্সে যারা আছেন ওনারা যদি ছাতা দিয়ে থাকেন আর আমার মিডিয়ার বাইরে যদি ছাতা মেলে রাখেন এটা আমাদের বৈষম্য হয়। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। আমরা চাই কারো মাথার উপরে এখানে ছাতা থাকবে না। সবাই ছাতা বন্ধ করে ফেলবো। আমরা মাঠের মধ্যে আওয়াজ না করি, কথা না বলি। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন অনুরোধ করবো মাঠের ভিতরে কোনো হকার থাকবে না। কোনো হকার মাঠের ভিতরে প্রবেশ করতে পারবে না। যারা বিভিন্ন সামগ্রী নিয়ে নামাজের আগে এখানে দোকানগুলো বসেছিলেন আমরা অনুরোধ করবো আপনারা নিজ দায়িত্বে মাঠের বাইরে চলে যাবেন। আর মাঠের ভেতরে যারা আমরা আছি আমার মনে হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে আপনাদের কষ্ট হবে। এই কষ্টের থেকে না গিয়ে আমরা যদি সবাই বসে পড়ি, মাঠের মধ্যে যারা আছি যদি আমরা সবাই বসে পড়ি এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। কথা ঠিক কিনা ভাই? বসে যাই সবাই। মাঠের ভিতরে যারা আছেন মাঠের ভিতরে থাকতে হলে বসতে হবে। আর দাঁড়িয়ে থাকতে যদি চান তাহলে বাইরে জায়গা আছে। ভিতরে জায়গা দিয়ে আপনারা বাইরে চলে গেলেই ভালো হবে। ভিতরে যারা আছি মাঠের মধ্যে আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় শিশু কিশোর সামাজিক সংগঠন, জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা। কলরবের শিল্পীরা এখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ছুটে খুদার পথে জীবন বিলাস আয় মুজাহিদ আয় ছুটে খুদার পথে জীবন বিলাস বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। আর কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। দেয়া শেষে বাণী এই জীবনে পাইতে যে চায় আয় মুজাহিদ আয় ছুটে খোদার পথে জীবন বিলাস আয় মুজাহিদ আয় ছুটে খোদার পথে জীবন বিলাস। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে খবর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে খবর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে খবর যদি ভয়।
সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরল খেলা যদি হয় বিদ্যালয় বা সন্ত্রাসীদের আড্ডাখানা হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরল খেলা যদি হয় বিদ্যালয় বা সন্ত্রাসীদের আড্ডাখানা এর চেয়ে মনে ভালো ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মনে ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে নিষ্ঠা হয়তো কারো বাপের পিতা করবে মন চাহিলে যখন যেটা নিষ্ঠা হয়তো কারো বাপের পিতা করবে মন চাহিলে যখন যেটা নিষ্ঠা লক্ষ্য মায়ের চোখেরই তারে কেনা আমাদের বিষয় আছে না শহীদের রক্ত করা নিষ্ঠা লক্ষ্য মায়ের চোখেরই তারে কেনা আমাদের বিষয় আছে না শহীদের রক্ত করা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার পিতা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার পিতা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাকা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাকা নিষ্ঠা নয়তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন যেটা নিষ্ঠা নয়তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন যেটা এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হন যাতে রাসূল খুশি হন যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের দলে বিরাট আমানো ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো ভোট হলো ভাই দেশের দলে বিরাট আমানো ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সদা থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই জয় হবে রে হাত পাখারি জয় এই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে হাত পাখারি জয় এই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে হাত পাখারি জয় এই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় আমরা তোমারও বুঝবাম না তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে নাও সমর্থন নাই গো বুঝি তাই তো তোমার মদত খুঁজি নাই সমর্থন নাই গো বুঝি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে দাও সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করে নাও আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে নাও আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করে নাও আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে নাও ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্ষপতি সকল সংগঠনের নতুন এবং পুরাতন সদস্যদের
অনলাইন অ্যাপে সংযুক্ত হওয়ার জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপে পাবলিশ করা হয়েছে। আমরা এখন অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশে সংগঠনের জনসম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আওতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সাথে সম্পৃক্ত সংগঠন সমূহ যথাক্রমে দিন সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম এবং ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য নবায়ন অথবা নতুন সদস্য হতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন। শুরুতে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর হাত পাখা লোগো সংবলিত অ্যাপটিতে টাচ করে ইনস্টল বাটনে টাচ করুন। অ্যাপের ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পর ওপেন বাটনে টাচ করে অ্যাপটিতে প্রবেশ করুন। এবার আপনার সামনে অ্যাপটির স্বাগত উইন্ডো ওপেন হবে। এখান থেকে নিচের দিকে থাকা অ্যাকাউন্ট তৈরি করুন লেখায় টাচ করুন। এরপর আপনার পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি পাঠান বাটনে টাচ করুন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ইংরেজি অক্ষর, নম্বর ও স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এরপর আপনার মোবাইল অথবা ইমেইলে পাঠানো ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করুন বাটনে টাচ করুন। এতে আপনি অ্যাপে সাকসেসফুলি লগ ইন হবেন। এবং অ্যাপের মাধ্যমে সদস্য হওয়ার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নিবন্ধন বাটনে টাচ করুন। আর যদি আগে থেকেই আপনি সংগঠনে সম্পৃক্ত হয়ে সদস্য হয়ে থাকেন তাহলে সদস্য নবায়ন বাটনে টাচ করুন। এবার আপনার সামনে আসা তথ্য সংবলিত ফর্মটি শুরু থেকে শেষ পর্যন্ত যথাযথভাবে পূরণ করে জমা দিন বাটনে টাচ করুন। এরপর প্রাথমিক সদস্য ফি বাবদ 20 টাকা থেকে 5,000 টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট টাকার পরিমাণ লিখুন এই ঘরে লিখে ফি পরিশোধ করুন বাটনে টাচ করুন। এবার সদস্য ফি জমা দেওয়ার জন্য আপনার সামনে বিকাশ, নগদ সহ মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং এর অপশনগুলো দেখাবে। আপনার পেমেন্ট তথ্যগুলো এখানে সম্পূর্ণ নিরাপদ। আপনি যেই মাধ্যমে ফি পরিশোধ করতে চান সেটা সিলেক্ট করে একেবারে নিচে থাকা পে বাটনে টাচ করুন। উদাহরণস্বরূপ এখানে বিকাশ সিলেক্ট করে পে বাটনে টাচ করুন। এবার এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম বাটনে টাচ করুন। এভাবে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশে সদস্য হয়ে যেতে পারেন। একই সাথে এই ইনস্টলমেন্ট অ্যাপটি দিয়ে আগ্রহী ভাই বোনদের নতুন সদস্য নিবন্ধন বা নবায়ন করতে পারবেন। অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা অবহিত হলে অ্যাপের স্ক্রিনে দেওয়া হটলাইনে মেসেজ করতে পারেন। আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। সমবেত ভাই ও বন্ধুগণ, কেউ উচ্চ স্বরে কথা না বলি, আগেই বলেছি বিড়াবিড়ি কেউ করবেন না, কেউ গায়ের উপরে কেউ বসবেন না, স্বাভাবিকভাবে বসুন, খেয়াল করুন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের এই ঐতিহাসিক
জাতীয় উদ্যানের মহাসমাবেশের দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সময়ের আলোচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক জনাব ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুরা, শরীফ সহ ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাই পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যে চরমনাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামী বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ দিয়েছে, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, বাংলা চাকরি দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের বক্তব্য থেকে বক্তব্য তারা অনেকটা শুরু হয়েছে, ওইগুলো তো এমনিতে আগে বক্তব্য দিয়েছে, কিন্তু মঞ্চে ওই টাইম ওই সব থেকে বক্তব্যটা আরো অনেকটা। আপনারা ইতিমধ্যে হয়তো কেউ জেনেও গিয়েছেন, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে যে আমাদের ভাই বন্ধুরা এসেছেন, তাদের মধ্যে থেকে আপনারা জানেন
এই এক্সপ্রেসওয়েতে আসার পরে দুর্ঘটনায় কবলিত হয়ে সেখানে সেই দুর্ঘটনায় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন এবং টাঙ্গাইল থেকে আসার সময় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারা হলেন মাওলানা মোহাম্মদ মুস্তাফা কামাল, সংখ্যালঘু সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা, মোহাম্মদ জিল্লুর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন, যশোর সদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও জালাল উদ্দিন ভাই, রওশন আলী এবং বাসের যে হেল্পার ছিলেন সে ইন্তেকাল করেছেন। এছাড়াও টাঙ্গাইল থেকে আসার সময় গোলাম মুস্তফা ভাই আমাদের দায়িত্বশীল আমাদের কর্মী ইন্তেকাল করেছেন। মোহতারাম আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শোক প্রকাশ করেছেন এবং আমরা সকলেই তার জন্য দোয়া করি। মোহতারাম আমির দোয়া করছেন আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসুল আ'লা নসিব করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, সাবেক ছাত্র ও যুব নেতা, জননেতা কে.এম. আতিকুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلته في الله حقا بهذه. আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত তৌহিদি জনতা, আজকে কোথাও কোথাও মাইকের কানেকশন পাওয়া যাচ্ছে না, মাইক বিভাগকে সেটার জন্য আমরা জানাচ্ছি। আজকে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বড় সমাবেশ। আমরা বিশ্বের চরমায় আমার এই মহাসমাবেশে এসেছি কারণ তিনি এই দেশ জাতি সহ বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ একাত্মতা পোষণ করবেন যে 5 আগস্টের পরে আমরা কি একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম নাকি আগের মতোই পুরাতন জলদীর্ঘ একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আজকের এই মহাসমাবেশ থেকে। সংগ্রামী জনতা, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অভ্যুত্থান হয়। 5 আগস্টের পরে জনগণের মুখে একটাই কথা ছিল যে আমরা অতীতের বাংলাদেশে ফিরে যেতে চাই না, আমরা একটি নতুন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ পেতে চাই। কিন্তু দুঃখের বিষয়, গত কয়েক মাসের মিডিয়ার কার্যক্রম, মিডিয়ায় যেসব কথাবার্তা এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাবার্তা শুনে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় সেই পুরাতন বাংলাদেশে আবার ফিরে যাচ্ছি। বাংলাদেশে ইতিমধ্যে যারা শাসন করেছেন, জনগণকে দুঃশাসন উপহার দিয়েছেন, বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছেন, তারা আবার করে আমাদেরকে বলে যে আমাদের সামনে তারা ভালো বাংলাদেশ দিবে, এটা আমরা বিশ্বাস
ব্যবস্থা করতেছে। এভাবে যদি হয় তাহলে আমরা এই গণঅভ্যুত্থানের কোনো সুফল পাবো না। এই জন্য আমরা মনে করি আমাদের বিশ্বাস ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না, নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, যাতে করে কোনো খুনি সন্ত্রাসী চাঁদাবাজি কেউ যাতে সংসদে যেতে না পারে। সবাইকে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্রিত হয়ে রাজপথ ঐক্যবদ্ধ করার আহ্বান শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু বড় বড় মাঝে পাড়া দিলে তো ওইরকম বলবো কাম সারেছে সেদিন তখন রাত পোহায়নি, সুবহে সাদিক পাখির কিচির মিচিরে পরিবেশ এক অন্যরকম আবহ পেয়েছে। এমনই এক সময় দেখা গেল সীমান্তের কাঁটাতারে ঝুলছে একটি শিশুর মৃতদেহ। শিশুটির নাম ফেলানি, তার গায়ে ছিল লাল ফ্রক, সবুজের গাঢ় সবুজের পটভূমিতে লাল ফ্রক ফেলানির দেহটা যেন আমার এই সবুজের বুকে লাল বৃত্ত, লাল সবুজের পতাকা। সেদিন আমার প্রিয় মাতৃভূমিকে হত্যা করে অগ্রসর ভারত কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছিল। ভারতের এক দালালকে দেশ ছাড়া করেছি, আরো লাখো দালাল দেশে অবস্থান করছে। মিডিয়ায় বসে ভারতের দালালি করবে, সচিবালয়ে বসে ভারতের দালালি করবে, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে বসে ভারতের দালালি করবে। নতুন বাংলাদেশে তার মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সেই বার্তাই দিচ্ছে। সংগ্রামের প্রিয় বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশে উপস্থাপনায় রয়েছি আমি শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান জাফরি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে রয়েছেন সহপ্রচার সম্পাদক, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মোহাম্মদ শরীয়তুল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, জননেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সমবেত আমার দেশপ্রেমিক ভাইরা, সম্মানীয় ভাই আমার, আজকে আমরা 3 দফা দাবি নিয়ে জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছি। আজকে বিপ্লবী সরকারের 3টি দাবি, 3টি কাজ রয়েছে। আমরা মনে করি রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আর আমরা মনে করি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হল পিয়ার পদ্ধতির নির্বাচন। আজকে আমরা বিগত 53 বছর পর্যন্ত এদেশের জনগণ বিভিন্ন পদ্ধতির নির্বাচন দেখেছেন।
প্রতিষ্ঠিত করতে পারে নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে 53 বছরে বিভিন্ন সরকার দেশের মানুষকে বিভিন্ন ভাবে তারা ধোঁকা দিয়েছে। তারা ধোঁকা দিয়েছে নতুন বাংলা প্রতিষ্ঠান, তারা ধোঁকা দিয়েছে সবুজ বাংলা প্রতিষ্ঠান, তারা ধোঁকা দিয়েছে ডিজিটাল বাংলা প্রতিষ্ঠান, ধোঁকা দিয়েছে সর্বশেষ তারা ইসকন বাংলার জন্য ঘোষণা দিয়ে এই দেশবাসীকে চরমভাবে ধোঁকা দিয়েছে। প্রিয় ভাইরা, পরিস্থিতির পর পুনরায় ধোঁকায় পড়তে চায় না। এজন্য আগামী বাংলা হবে ইসলামের বাংলা। আগামী সংসদ পরিচালিত হবে কোরআন সুন্নাহর আলোকে। এই বাংলা দেশের প্রতিটি ছেলেমেয়ের কাছে পৌঁছে দেওয়ার চিন্ত শপথ দিয়ে আজকের আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, আন্দোলন জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्लि अला रसूलिहिल करीम। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমাবেশের সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের লাখো তৌহিদি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, ৭১ সনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, বিভিন্ন মার্কা এসেছে। বিদ্যমান একটি সিস্টেমের নির্বাচন হচ্ছে, প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমের নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে। সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপারে। যারা ক্ষমতায় দিয়েছে, ক্ষমতায় নেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, আমরা রাজনৈতিক যারা প্রায় স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ
এমন একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে না। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ বিশ্বাসের তারা রক্ষা করতে পারে না, ক্ষুধার্তের জন্য বসতে পারে না, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে না, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে। রক্ষা করতে পারে না। এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশে তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, আতিক চৌধুরী, ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়া কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। আমরা আহ্বান করব, আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনায় বিশ্বের নেতৃত্বে একটি ইসলামী শক্তি উত্থান হয়। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাকা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. এদেশের বড় মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঞ্চ অনুষ্ঠান জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, আমার ভাই ও বোনেরা, প্রিয় নগরবাসী, ঢাকা মহানগরবাসী ভাই আমার, প্রিয় ভাই আমার, আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্য হচ্ছে আমরা সকলে জানি। প্রিয় ভাই আমার, আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে যদিও আমাদের এখানে নারী ভোটার আসেন নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলতে চাই। প্রিয় ভাই আমার, পর্দার মা বোনেরা যারা যেখানে রয়েছেন, সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা বলে দিতে চাই, ইসলাম এদেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি পাওয়ার কথা বলে ঠিক কিনা? আমরা স্বাধীনতা উত্তর দেখেছি, বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে। আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি এদেশের সংসদীয় নেতা, সংসদের নেতা, স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও, দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপর নারীরা ধর্ষিত হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপর দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের
সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভরে দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা যদি চাই আমাদের নবী ছিলেন তৎকালীন সময় তিনি বলেছেন এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব মুক্তি জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল। আমার নবী বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্যে এক প্রান্ত থেকে আমার প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী বিচরণ করে কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। আমার আমরা সে আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় দেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু জুলুম করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলে ধর্ম নির্বিশেষে পুরুষ নারী আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাতে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা, জননেতা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সভাপতি আজকে এই মহাসমাবেশ ভাতকারী মহাসমাবেশ সোনাউজি উদ্যানের মহাসমাবেশ বাংলাদেশ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দেশের সকল মানবতাবাদী, দেশপ্রেমিক, ইসলাম প্রিয় সকল রাজনৈতিক শক্তি এবং সকল ধর্ম মত এবং যাদের প্রতিনিধি ব্যক্তিদের সমন্বয়ে আজকের এই মঞ্চ। সুতরাং আজকের এই সমাবেশের দলে এই সমাবেশ একটু বাংলাদেশ। আজকে এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয়টি সন্দেহের মতো সংস্কার, বিচার, ক্রিয়া। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নেওয়ার শুরুতে করেছিলাম বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, ভালো নদীর বাংলাদেশ। পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলে না, ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের মনে হয় তারা নতুন ভাবে এক ব্রহ্মবাদী ব্রিটিশকে আমরা তাড়ানোর পরে আমাদের মাঝে মাঝে নিজেকে মনে হয় তারা কি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ঢুকে যাচ্ছে। পৃথিবীর কোথাও যে নদী নেই, তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে 100 আসনের নারী প্রতিনিধি থাকবে, সেখানে শুধু নারীরাই নির্বাচন হবে, তাদের মাথায় মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায়। আমরা রাজনীতিকে
নারী কেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের রাজনীতি হলো মানব কেন্দ্রিক, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না, বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই আমাদের রাজনীতি। সুতরাং আমরা বলতে চাই, সংস্কারের নামে অযৌক্তিক অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইম কিলার করবেন না মেহরবানি করে। আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই, প্রশাসনে আগে শুনলাম সরল বিশ্বাসী ভুল করে দিয়েছে। যারা আমাদের দেশের সরকারে বসে এরকম সরল দরল বিশ্বাসে আমাদের দেশকে গত 15 বছরে নয় 54 বছরে পিছিয়ে দিয়েছে, এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই 30% ভোটে বিজয়ী হয়ে আপনি 70% জুলুম নির্যাতন করবেন, এই নির্বাচন বাংলাদেশে আমরা চাই না। আমরা পরিষ্কার বলতে চাই, সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেইভাবে আসন বরাদ্দ হবে। এতে যদি কেউ 51% কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না। কারো যদি একসাথে মিলিত হয়ে 51% ক্ষমতা হয় তাহলে তার সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠের মতই তো সরকার তৈরি হলো। সাথে সাথে আমরা এরকম বলতে চাই, যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করছেন না, তারা কিন্তু এখন আর 30% নাই। আমরা জানি তারা এখন 10%-এরও কমে চলে গেছে। আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের কাছে ঘুরে ঘুরে পৌঁছে দিতে চাই। আগামীতে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগাড়খুশি আর জোচ্চুরি সেই নির্বাচনটা বাংলাদেশের মানুষ করবে না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি। আমাদের যে ভাইরা আসার পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ আমাদের সবাইকে এই দেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আমার এই বাংলাদেশের 54 নদী কলা থেকে হত্যা করছে ভারত। সেই ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, নদী শাসন করবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে, তার বরদাস্ত করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এক পর্যায়ে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের মহাসচিব জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সংগ্রামী সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিকার ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহার। জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিকার ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহার। সবাই কেমন আছেন? মর্নিং সন্ধ্যাতে সকালের সূর্য থেকে বুঝে যায় দিনটা কেমন যাবে। নিশ্চয়ই আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয়ই একটা মেসেজ রিসিভ করতে পারি। মানুষ কি চায়? মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রাজনীতি যিনি সামনে ধারণ করেন, লালন করেন, যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই ভাই, আমাদের এই গার্ডিয়ান, তিনি স্বপ্নদ্রষ্টা। আমাদের আজকে যিনি এত বড় আয়োজন করেছেন, আমাদের ভাই ভাই যাদের নেতৃত্বে আজকে এই আন্দোলনের আজকে এত মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই। সুতরাং আমাদের একটা ভাই একটু বলেছেন আজকে মহাসমাবেশ কেন? তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার, বিচার, ক্রিয়ার। আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন। আমরা কিছুই জানবো না। আমি সংস্কার নিয়ে কথা বলতে পারছি না, যেহেতু সরকারের যারা ধারক আমি তাদের কাছে আমার আমি একটা জিনিস বলতে চাই, স্বাধীনতার 54 বছর পরে আমরা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি। আপনারা জানেন প্রায় 54টা নৃগোষ্ঠী আছেন। এর মধ্যে 4টা সম্প্রদায়, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদেরকে মানে যারা স্বপ্নের রেহান, যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায়, তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায়। আমি চাই যারা এই সংস্কারে যাবেন, তাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, এই জিনিস আমি তাদের মধ্যে দেখি নাই। তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে একটু মূল্যায়ন করেছেন। একটা কথা না বললে হয় না। আমাদের আরেক ভাই যিনি ইসলামী ফাউন্ডেশনে এখানে আছে, বাঙালি ভাই, আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কোথায়? সবার থেকে একটাই, যায় তা বললেন মাও। অতীব দুঃখের বিষয়, আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আমাদের এক ভাই মাদারি ভাই, যেটা এই সরকারের সাথে আঘাত করে, এই সরকারের সাথে পরিশ্রম করে জায়গাটা করে দিয়েছেন। তাই আমরা আজকে এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত মানবতার পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস সময় অনেক কম, আমি না বললে হয় না। আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি, এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই। কারণ যেভাবে ইলেকশন গুলি হয়, আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয়, আপনারা এই আন্দোলন যে ভোট পেয়েছিল অথচ সেই ভোটে 4th নম্বরে হয়। বিষয় ভোট পেলে কি হবে? এই যে সুবঙ্গের ফাঁকি, এটা আমাদের প্রয়োজন। প্রদর্শনের এই যে বিরাট, এটা খুব প্রয়োজন। কেন? আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে 42 লক্ষ বৌদ্ধ বাস করেন, যদি আমরা ওয়ান কার্ড ভোটার হই, আপনি তাহলে আসে কত 342 2 লক্ষ যদি একটা সিট পাওয়া যায়, তাহলে আমরা 7টা সিট পাই। এই পর্যন্ত আমরা শুধু আমাদের ইউজ করা হয়েছে। কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে দিতে চাই।
সবাই মিলে এই জনগণের হাতকে আমরা শক্তিশালী করি। আমরা সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমজীবী পার্টি বিএসপি প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। বক্তব্য রাখছেন নয়ন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। আপনারা সবাই কেমন আছেন? আজ এত বড় একটি মহাসমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব দান করবেন আগামীতে উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের ইসলামী আন্দোলনের প্রান্তীয় প্রার্থীগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, আজকে আমি যেটি বলতে চাই, দেশ স্বাধীনের ৫৪ বছর পর আজকে আমরা যে তৃণমূলের উল্লাস দেখছি, এই উল্লাসে বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন প্রতিষ্ঠিত হবে না, নির্বাচন অনুষ্ঠিত হবে না। এদেশে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের পুনর্বাসন। এই গণতন্ত্রের জন্য পুনর্বাসন হয়, এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে আপনাদের আড্ডায় ভোটকে এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং দেশের মানুষের খেদমতের জন্য আমরা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন। এবং আজকে যে সংস্কার নিয়ে করা হচ্ছে সেগুলো সংস্কার, বিচার, পদ্ধতিতে আমাদের জনগণের প্রতিফলিত হবে, পদ্ধতি চালু হবে। নির্বাচন করতে পারবে না, পদ্ধতি চালু হবে, আমাদের দেশ বিশ্বের দরবারে আলোকিত হবে। বিশ্বের ৯৭ দিন আসছে এই পদ্ধতি চালু হচ্ছে। আশা করি আমাদের দেশে পদ্ধতি চালু হবে। আর আমরা সবাই বলি, আসুন আমরা সবাই একত্রিত হয়ে এক কথা বলে ইসলামী আন্দোলনের আগামীতে ভোটকে রাষ্ট্র সংস্কারের পরে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আগের এটা কি করছো? আগের বলে এটা সমাবেশ সভাপতি বন্ধুগণ, আগের বলে এটা আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানে থাকবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ হিন্দু খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নির্মল রোজারিও। জনাব নির্মল রোজারিও এখন বক্তব্য রাখবেন। তো বক্তব্যটা হয় বেশি বক্তব্যটাই আসার কথা লাভ
সামনে এই যে এটা বন্ধ না কমে গেছে কারণ হলো যে এই যে এটা বন্ধ হয় যে সামনেটা বন্ধ এটা আমার ভিডিও সেই তুলনায় আমাদের অংশগ্রহণ নেই সরকার থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে কিছু এমপিআর প্রতিনিধি থাকে এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধি থাকে অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধি থাকে স্থানীয় প্রশাসনে তাহলে কিছু ভূমিকা এবং কিছু অধিগ্রহণ থাকে আমাদের অধিকার কথা বলতে হবে। আমি আমার বক্তব্য করতে চাই না, আমি সম্পূর্ণ মনে করি এবং আমাদের পরিষ্কারে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন সবাইকে আমি আমাদের করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আল মুবারক, মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক। বাংলাদেশের বিভিন্ন থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মীবৃন্দ, মঞ্চের উপরিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল? আপনারা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পোষণ করে যারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তাদের বরকাত। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যে এক ব্যাপকতার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দল। এই থেকে আমরা যেন প্রতারিত হই। কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয়, কারো দল ছিল না।
বউটা মারা গেছে। এখন বউ মারা যাওয়ার পরে ওনাকে সবাই বলতেছে ওনার একটা শাড়ি আছে, শাড়িটা নিয়ে যাওয়ার জন্য। তো উনি বলতেছেন যে আমি শাড়িটা বিয়ে করবো না, কারণ আমার বউ দিকে মারা গেছে, সেটাও তরকারি রান্না করতে জানে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি। এখন যদি শাড়ি বিয়ে করি এটাও তরকারি রান্না করতে জানবে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিবেশে বলে আগের বউয়ের শাড়ি, অর্থাৎ আগের বউয়ের বউ আমি আগের বউয়ের শাড়ি। তো আরেকটা যেরকম পরেরটাও সেরকম। খবরদার, আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শাড়ি বিয়ে করি তা আবার আমাদের দেশে কখনো লবণ বেশি ডাক্তারি ছাড়া কিছু হবে না। সবাই বন্ধুগণ, আজকে ঐতিহাসিক চলবর্তী ময়দানে আমরা যেমন লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছি, গোটা বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমেও লক্ষ লক্ষ ভাইরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকের এই প্রোগ্রামের সৌন্দর্য রক্ষা করা এটা আপনার আমার সবার দায়িত্ব। ডান পাশে যারা আছেন, আমার সামনে যারা আছেন, বিশেষ করে খোলা মাঠের মধ্যে যারা আছেন, ছোট্ট একটা অনুরোধ করবো, লক্ষ্য করবেন, ছোট্ট একটা অনুরোধ লক্ষ্য করবেন, বসে পড়েন সবাই। এই প্রোগ্রামের ভিউ সৌন্দর্যের জন্য, এই প্রোগ্রামের সৌন্দর্যের জন্য সবাই বসে পড়েন। আমি একটা স্লোগান দেব, এই প্রোগ্রামের মধ্যে যেন আমরা সবাই বসে পড়ি। এই মার্কা আছে, সবাই বলেন, সবাই বসে একেবারে সবাই বসে শুনতে পাই। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনে জয়ী হবে ডান পাশে, সামনে, বাম পাশে, পিছনে, সর্বত্র একেবারে হাত পাখা, হাত পাখা। আলহামদুলিল্লাহ, আমরা সামনে যে ভাইয়াকে দেখতে পাচ্ছি, প্রায় সমপরিমাণ ভাইয়া আমাদের স্টেজের পিছনে অবস্থান করছেন। ইতিমধ্যেই যারা স্টেজে এসেছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে যে সংবাদ পেয়েছি, শাহবাগ চত্বর থেকে শুরু করে মৎস্যভবন পেরিয়ে প্রেস ক্লাব পর্যন্ত আজকের এই সমাবেশের সীমানা চলে গেছে। আজকের এই সমাবেশে বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশ ইনশাআল্লাহ আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার এক উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে। সবাই বন্ধুগণ, এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন 24শে গণ অভ্যুত্থানের সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলীয় সামনের মোবাইল সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। একদিন বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আপনার যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কাল প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র ন্যায় আমির
ঐক্যবদ্ধ থাকি, আগামী বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোন সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি থেকে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। আগামী বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিয়ারের কথা বলেছেন, এই যে পিয়ার আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামী বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোন হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথে লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ। সমবেত ভাই ও বন্ধুগণ, মহান সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ। জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ, মহাসচিব বাংলাদেশ খিলাফত মজলিস। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বর্তমানে বাংলাদেশের ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইরা, আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। ভাইরা আমার, আমরা দীর্ঘ 15 বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে
আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে। কারণ যারা আওয়ামী লীগের দোষর, যারা খুনি শেখ হাসিনার দোষর, তাদেরকে যদি সরকার গ্রেফতার করে শাস্তি দিবে, তাহলে জনগণকে এভাবে আসামি করে আনতে হবে না। বর্তমান সরকারকে অবিলম্বে শক্ত হাতে মহৎ দেশটি উদ্ধারণ করুন, জনবাস সরকারকে উদ্ধারণ করুন এবং খুনি শেখ হাসিনার দোষরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সুবদ্ধ করুন। সর্বশেষ কথা হলো, বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির পক্ষাধিকার উপর নয়। আরে দাও ঠিক মাইরা